ক্লাস 2 থেকে আমি আর কি এক্সপেরিমেন্ট করি সব কিছু। এতদিন পর আবার ট্রাই করব, ভালো হবে কি হবে না, আবার আম্মুর বকা খাই নাকি, বলতো যে পেট খারাপ হয়ে যাবে এই কেকগুলো খাইলে। এই কেক খাওয়ার পরে আমার তো মনে হয় না যে বাইরের কেক আমার কাছে ভালো লাগে। অবাক হয়ে যায় তো যে এটা তুই কেমনে বানাইলি, এটা কেমনে সম্ভব। নিজের টাকাতেই সব কিছু কিনতেছি এখন। দর্শক, আজ আমরা দৈনিক করতোয়ার ক্যামেরায় শুনব বেকড বাই তাসনিনের গল্প, যিনি পড়াশোনার পাশাপাশি কেক বানিয়ে তৈরি করেছেন এক তারুণ্যের অনুপ্রেরণার গল্প। আজ জানব সেই অনুপ্রেরণার যাত্রাটি কেমন ছিল। এই যে আমি দেখলাম যে আপনার সুন্দর একটা কেক আপনি ডেকোরেশন করছেন, তো এটা কি আপনি কোথাও থেকে শিখেছেন বা কোর্স করেছেন, নাকি আপনি নিজে নিজেই এটা চেষ্টা করে করে এরকম একটা সুন্দর একটা কেক ডেকোরেশন করলেন? আমি কোথাও থেকে শিখিনি, আমি সব কিছু নিজে একাই নিজের প্রচেষ্টাতে এগুলো এত দূর আসছি আর কি। আমার ছোটোবেলা থেকে বেকিংয়ের উপরে অনেক ইচ্ছা, শখ বলতে গেলে। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন থেকে আর কি আমার খুব ইচ্ছা ছিল যে কেক নিয়ে আর কি কাজ করব বা কেক বানাবো মেইনলি। ক্লাস 2 থেকে আমি আর কি এক্সপেরিমেন্ট করি সব কিছুর। তখন সব কিছু ইউটিউবে আমরা দেখতাম, যখন আর কি আমরা তখন ছোট ছিলাম। তো ইউটিউবে আমি যখন কেকের সব রেসিপিগুলো দেখতাম, তখন রেসিপি দেখে বানাতাম। তখন যখন জিনিসগুলো নষ্ট হতো বা আপনি দেখছেন যে বানাচ্ছেন হচ্ছে না, তখন আপনার আম্মু কীরকম সহযোগিতা করতো, নাকি বকা খেতেন বাসায়? আমি তো ছোটোবেলায় প্রচুর বকা খাইতাম যখন এই জিনিসগুলো নষ্ট হতো আর কি। আম্মু আমাকে অনেক বকাঝকা করতো, যেগুলো কি বানাইছিস তুই, ডিম আটা সব নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো যখন আমি একটু একটু করে এক্সপেরিমেন্ট চালাই, তো তখন আমি দেখি যে হ্যাঁ, কিছু একটা মানে পারফেক্টের দিকে যাচ্ছে আস্তে ধীরে। তো মাঝখানে আমার অনেক কিছু একদম স্টপ হয়ে গিয়েছিল, আমার পড়াশোনা, আমার প্রেশার সব কিছুই ছিল। তো এইচএসসি আমি যখন দিলাম, তো এইচএসসির পরে আমার একটা লং গ্যাপ ছিল আমার অ্যাডমিশন জার্নির আগে। তখন হচ্ছে আমি বাসায় রিলস দেখতেছিলাম, তখন হচ্ছে আমি দেখি যে কেক রিলেটেডই তখন অনেক কেক বেকিং বলতে গেলে অনেক ফেমাস টাইপের হয়ে গেছিলো। তো তখন দেখতাম, তো ভাবলাম যে ছোটোবেলায় বানাইছি, এতদিন পর আবার ট্রাই করব, ভালো হবে কি হবে না, আবার আম্মুর বকা খাই নাকি। তো তখন হচ্ছে আবার ট্রাই করলাম। তো ট্রাই করে দেখি যে হ্যাঁ, সুন্দর একটা কেক হয়েছে। তো তখন হচ্ছে আমি আমার ফেসবুকে আমার নিজের প্রোফাইলে একটা স্টোরি দিই, আর ওইখান থেকে একজন আমার কাছে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন আমার কাছে অর্ডার করে। তো মেনলি ওইখান থেকে সব কিছু আমার শুরু। বাট এখন আস্তে আস্তে যখন আমি কেক সেল করছি, আলহামদুলিল্লাহ, তো আস্তে আস্তে যেটা আমার নিজের ইনকাম বা যেটা আমার প্রফিট আসতেছে, সেখান থেকে আমি সব কিছুই কিনতেছি, নজেল, পাইপিং ব্যাগ, চকলেট, যেটাই হোক নিজের টাকাতেই সব কিছু কিনতেছি এখন। আমি এখন পর্যন্ত সর্বোচ্চ 5 পাউন্ডের কেকের অর্ডার পাইছিলাম। এই যে যখন আপনি শুরু করলেন কেক বানানোটা, আপনার তো ফ্রেন্ড সার্কেল আছে, তারা আপনাকে কিভাবে অনুপ্রেরণা দিত বা তাদের আসলে কমেন্টসগুলো কীরকম ছিল? আমার ফ্রেন্ড সার্কেল সবাই, যখন আমি আর কি কেক বানাই তাদের ছবি দিতাম, তারা তো বলতো কি সুন্দর হয়েছে, কিভাবে এত সুন্দর বানাইলি তুই। ওরা কি বিশ্বাস করতো যেটা না, ওরা কেউ বিশ্বাস করতে চাইতো না প্রথম প্রথম যেটা আমি বানাইছি। তারপর যখন আমি ভিডিও করে দিতাম যে হ্যাঁ, কমেন্ট কি ছিল ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে, এরকম কিছু মনে পড়ে কিনা? সব থেকে মজার কমেন্ট বলতে ওরা আর কি মানে অবাক হয়ে যায়, তো যে এটা তুই কেমনে বানাইলি, এটা কেমনে সম্ভব, এই টাইপের সব আমাকে আর কি পচাইতো প্রথম প্রথম। কিরকম সেটা? প্রথম বিশ্বাস করতো না, বলতো যে পেট খারাপ হয়ে যাবে এই কেকগুলো খাইলে। হ্যাঁ, ওরা এখন বাকিদেরকে অনেক রেকমেন্ড করে, যখন কেউ ভালো পেজ বলে যে বেকিংয়ের কোনো পেজ আছে নাকি ভালো, তখন ওরা আমার পেজ সাজেস্ট করে দেয়। আপনার পেজের নামটা? আমার পেজের নাম বেকড বাই তাসনিন। এই নামটা কার দেওয়া? এই নামটা আমার নিজের দেয়া, আমি নিজে নামটা দিয়েছিলাম। আমার নাম সানজিভা তাসনিন, তো এই তাসনিন থেকে আমি বেকড বাই তাসনিন দিছি।
আমি অনেকক্ষণ ধরে দেখছি যে খুব সুন্দর একটা বিড়াল আপনার কোলে বসে আছে এবং সে খুবই শান্তশিষ্টভাবে এতক্ষণ ধরে আমাদের গল্প শুনছিল। জি। তো এই বিড়ালের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। এই বিড়ালের গল্প, এর নাম হচ্ছে টুলু। এর আমার সাথে 3 বছর ধরে আছে। আমার বলতে গেলে আমার এক বাচ্চার মতো এই বিড়ালটা। তো আমার সাথেই থাকে সবসময়। আমি যখন আর কি কেক বানাই তখনও সবসময় আমার সাথে কি রাতে বসে থাকে। যতক্ষণ আমি কেক বানাবো ততক্ষণ আমার সাথে বসে থাকবে, বা আমি যখন পড়াশোনা করব তখনও আমার সাথে টেবিলে বসে থাকবে। আমি রুমে গেলে ও রুমে যাবে, আমি রুম থেকে বাইরে আসলে ও রুমে বাইরে আসবে, এরকম। জি। অনেকে হাইজিনের কথাটা চিন্তা করে যে যেহেতু বিড়াল আছে সেহেতু আবার হ্যাঁ। তো এই হাইজিনটা আপনি কিভাবে মেনটেন করেন? এই হাইজেনটা আমাদের বাসায়, আমার যেহেতু 4টা বিড়াল আছে, আমাদের বাসায় হচ্ছে একটা সাইডে ওদের একটা আলাদা রুম করে দেওয়া আছে। যখন আমি এই কাজগুলো করি, যেহেতু ওদের লোম ওঠে বা হাইজেনের একটা ব্যাপার থাকে, তখন আমি আমার বিড়ালদের ওই রুমের ভিতরে আটকায় রাখি বলতে ওরা আর কি খেলাধুলা করে ওইখানে, ওরা ওদের মতো আর কি শুয়ে বসে ঘুমায় আর কি। তো যখন আমার কাজ শেষ হয়ে যায় তখন আমি ওদের বের করে আবার আদর করি। আমি যদি বলি যে বাহিরেও তো অনেক শপগুলোতে সুন্দর সুন্দর কেক পাওয়া যায়, কিন্তু সেখান থেকে না কিনে কেন আপনারটাই কিনবে, আপনারটা কেনই স্পেশাল, এটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনি। কারণ আমি যদি বলি তাহলে প্রথমত ফ্যাক্টরিতে হাইজিন মেনটেন অনেকেই করে না বলতে গেলে, আর বাসায় একটা হোমলি ফিল পাওয়া যায়। বাসায় যখন আমরা কেউ বানাই তখন সেটা আর কি ফ্রেশভাবে বানায় দেওয়া হয়, আর আমরা কেউ আগে থেকে কোনো কিছু বানায় রাখি না। যখন কোনো কাস্টমার এসে অর্ডার করে তখন আমি সেটা অর্ডারটা কনফার্ম করে বানায় তাকে দিয়ে দিই। আমার আগে থেকে কোনো কিছু বানানো থাকে না। যখন আমরা দোকান থেকে কোনো কেক নেই বা কোনো অকেশনে আমরা কেক নেই, তখন হচ্ছে দোকানে যে কেকগুলো থাকে ওর ভিতর থেকে আমাদের পছন্দ করে নিতে হয়। বাট যখন আমরা মানে আর কি যখন আমার কাছে কেউ আসে কোনো কাস্টমার, তখন তারা তাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারে। পুডিংয়ের প্রাইস যদি আমি বলি তাহলে পুডিংয়ের আমি প্রাইস রাখি হচ্ছে 500 ml যে বক্সে আমি দিই, ওয়ান টাইম বক্সে দিই, ওইটা হচ্ছে আমি 300 টাকা রাখি। আর যেটা 1000 ml বক্সে দিই ওটা আমি 500 টাকা রাখি। ইতালিয়ান ডোনাট বম্বোলিনিস যেটাকে বলে, ওইটা আমি পার পিস 120 টাকা করে রাখছি এখন। ওইখানে নিউটেলা ফিলিং আছে, দেন চকলেট ফিলিং আছে, যে কোনো ফিলিং, কাস্টার্ড ফিলিং দেয়া যাবে, মালাই ক্রিম ফিলিং দেয়া যাবে, যে কোনো দেয়া যাবে। এই কেক বানানোতে সবথেকে কঠিন কাজ কি মনে হয় আপনার? সব থেকে কঠিন কাজ আমার কাছে মনে হয় কেকের ফিনিশিং দেয়া। এই যে আপনার হচ্ছে যে কেক বানানো, বন্ধুদের অনুপ্রেরণা, তারপরে অর্ডার পাওয়া এবং এই যে আপনার একটা জার্নি, তো এই যে বেকড বাই তাসনিন, তো এই জিনিসটা আসলে আপনি কতদূর পর্যন্ত ভবিষ্যতে নিয়ে যেতে চাচ্ছেন বা আপনার পরিকল্পনাটা আসলে কি? আমি তো আপাতত আমার এটা বলতে গেলে আমার সাইড বিজনেস হিসেবে, আমি এখন স্টুডেন্ট, আমার পড়াশোনা এখন মেইন। বাট যখন ইন ফিউচার আমার ইচ্ছা আছে আমি এটা নিয়ে অনেক বড় কিছু করব, বা আমার ইচ্ছা আছে আমি একটা বেকারি শপ দিব, আমার নিজের নামের একটা বেকারি শপ হবে, যেখানে আমি নিজে কাজ করে আমি আর কি সব কিছু আর কি আমার যত শখ, আমার সব শখ আমি পূরণ করতে চাই। আমার ইচ্ছা আছে আমি এই জিনিসটা নিয়ে অনেক সামনে আগায় যাবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বেকড বাই তাসনিনের গল্প। তবে এই গল্পের পেছনে রয়েছে আর একজনের অনুপ্রেরণা, রয়েছে আরও একজনের দিনভর সহযোগিতা। এখন শুনবো তার কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা আসলে এতক্ষণ তাসনিনের সাথে গল্প করছিলাম এবং শুনছিলাম যে শুরু থেকে তার যাত্রার কথা, কিভাবে ক্লাস 2 থেকে সে আসলে কেক বানিয়েছে, বিভিন্ন অনেক সময় নষ্ট হয়েছে। তো তখন সেই সময়গুলো কেমন ছিল আপনার কাছে? খুবই বিরক্তকর, একদম। কত যে জিনিস নষ্ট করে ফেলেছে। এত নিষেধ করছি যে মা এগুলি করিস না, যাস না এদিকে, না ও শোনে না। ও চুপ করে আবার ডিম নষ্ট করবে, আবার তৈরি করবে, আবার ডাস্টবিনে নিয়ে এসে ফেলে দিবে। তারপরে সেই জিনিসগুলো যে নোংরা হলো ওগুলো পরিষ্কার হয় কিভাবে? সেগুলি তো আমার দ্বারাই হয়। এখন যখন সুন্দর একটা কেক ডেকোরেশন করে নিয়ে এসে সে আপনার সামনে রাখে, তখন ওই অনুভূতিটা কেমন হয়? হ্যাঁ, আমাকে খুব ভালো লাগে। ও একদম মানে
প্রথম কেকটা তৈরি করার পরেই আমার কাছে নিয়ে আসবে, নিয়ে আসে বলে আম্মু দেখো কেকটা কেমন করছি। খুব ভালো হয়েছে, এবং খেতে কেমন, আপনি খুবই সুন্দর, অসাধারণ। এই কেক খাওয়ার পরে আমার তো মনে হয় না যে বাইরের কেক আমার কাছে ভালো লাগে, অসাধারণ। আমি তো চাইছি ভবিষ্যতে সে নিজে পায়ে দাঁড়াক, সে যত লেখাপড়াই করুক কিন্তু এটা যেন না ছাড়ে, এটা সে করে যাক। আমরা শুনছিলাম আপনার মার কথা, আপনার মা অনেকভাবে আপনাকে সাহায্য করেছে এখানে। তো আপনার যেই পরিবারের অন্যান্য সদস্যরা তারা আসলে কীভাবে অনুপ্রেরণা জুগিয়েছে? আমার আম্মু বাদে আমার আব্বু, আমার বোন, আমার সবাই, আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, মেন্টালিভাবে অনেক হেল্প করেছে। যেরকম আমার যখন কাজের অনেক প্রেশার থাকে, আমার রাত 2টা 3টা কখনো ভোর 4টা 5টা বেজে যায়, তো তখন অনেক সময় হয় কি মানে আমি নিজে আমার মনে হচ্ছে যে আমি আর পারতেছি না, আমার দ্বারা আর হচ্ছে না, আমি কেমনে কীভাবে আমি কমপ্লিট করব সব কিছু। তখন আমার আব্বু মাঝে মাঝে উঠে এসে দেখে যে আমি কী করছি না করছি, বা আমার যখন কোনো কিছু দরকার হয়, আমার টাকা একটু শর্ট পড়ে, তখন আমি যে সুন্দর করে আব্বুকে বলি যে আব্বু আমার না একটু টাকা লাগবে, তখন আমার আব্বু আমাকে হেল্প করে। তো তাছাড়াও আব্বু রাতের বেলা এসে দেখে, আব্বু বলে যে তাড়াতাড়ি করতে হবে তো, ঘুমাতে হবে তো, মানে আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক সাপোর্ট করে, আমার আপুরা, আমার ফ্রেন্ডস সবাই। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বেকড বাই তাসনিনের গল্প। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দৈনিক করতোয়ার ক্যামেরায় এই ধরনের অনুপ্রেরণামূলক তরুণ উদ্যোক্তাদের গল্প তুলে ধরতে। দর্শক, এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এবং আমি শুরুতেই বিদায় নিতে চাচ্ছি আপনার কাছ থেকে। এবং তাসনিন, এতক্ষণ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? আমার মতো যারা স্টুডেন্ট আছে, আমি তাদের উদ্দেশ্যে আর কি বলবো যে তোমরা কেউ ভয় না পেয়ে তারা শুরু করো। এখন ইন ফিউচার যেটা দেখা যাবে সেটা দেখা যাবে, বাট তোমরা সামনে আগায় যাও, আমি এটাই বলবো তোমাদেরকে। করতোয়ার ক্যামেরার গল্প আজ এ পর্যন্তই। বাকি গল্পগুলো জানতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।